হাই, আজকের ক্লাসটা হচ্ছে ফরেনসিক মেডিসিনের আইটেম 3। তো এই সিরিজের আজকে হচ্ছে থার্ড ক্লাস। তো এই আইটেমটা রিলেটিভলি হচ্ছে ছোট বাকিগুলা থেকে, বাট ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে সেগুলো হচ্ছে হোয়াইট কালারের বোল্ড ওয়ার্ড দিয়ে এখানে মার্ক করা আছে। তো মাস ডিজাস্টার থেকে আমাদের বেশি কিছু লাগে না, লাগে হচ্ছে আমাদের ডেফিনিশনটা। তো ডেফিনিশনটা হচ্ছে এভাবে বললে ভালো হয় যে ডেথ অফ মোর দেন 12 ভিকটিম অ্যাট ওয়ান্স। এটা হচ্ছে এই ডেফিনিশনের হচ্ছে কি পয়েন্ট। অথবা আরেকটা পয়েন্ট এই ডেফিনিশনের সাথে অ্যাড করা লাগবে, সেটা হচ্ছে যে একটা সিঙ্গেল ইভেন্টে ডেথের নাম্বার লোকাল ডেথ ইনভেস্টিগেশন সিস্টেমের ক্যাপাবিলিটি থেকে যদি বেশি হয়। তো এটা নিজের ল্যাঙ্গুয়েজে বলতে পারলেই হবে, ওয়ার্ড বাই ওয়ার্ড নিয়ে ঝামেলা করে না। বাট কি পয়েন্ট এটাই যে 12 ভিকটিম। তো মাস ডিজাস্টারের সেকেন্ড কোশ্চেন এরপরে হচ্ছে আমাদের আস্ক করে মাস ডিজাস্টারের কজ কি কি হতে পারে। নর্মাল কোশ্চেন, এটা নিয়ে অত পেঁচাবে না। তো এখানে হচ্ছে ন্যাচারাল ম্যানমেড ভাগ ভাগ করে যদি বলা হয় তাহলে হচ্ছে তোমাদের জন্য সুবিধা হবে। তো ন্যাচারালে আমরা আবার বায়োলজিক্যাল আর নন বায়োলজিক্যাল দুইটা কজ আলাদা করে দেখাই। তো ওইভাবে ভাগ ভাগ করে পড়লে আর বললেই হবে। আর ম্যানমেডের মধ্যে নোট বইতে যেই 4টা কজ দেওয়া আছে ওইগুলো দিলেই হবে, যে অ্যাক্সিডেন্টাল, ইন্ডাস্ট্রিয়াল, সিভিল ডিজাস্টার অ্যান্ড ওয়ারফেয়ার। তো এইখানে একটা কোয়েশ্চেন আস্ক করতে পারে যে বাংলাদেশে হচ্ছে লাস্ট মাস ডিজাস্টার তোমার মনে হয় কোনটা। তো রানা প্লাজা অবভিয়াসলি বলবা, রানা প্লাজা অনেক একটা রিমার্কেবল ঘটনা। দেন হচ্ছে বেইলি রোডে যেই ফায়ার ইনসিডেন্টটা হয়েছে কয়েকদিন আগে, এই 2024 সালেই যেটা হলো, ওই যে বুয়েটের 2টা স্টুডেন্ট মারা গেল, ওইটা একটা মাস ডিজাস্টারের মধ্যে পড়ে। তারপরে এই যে গাজা কিংবা ফিলিস্তিনে যে ওয়ারফেয়ারটা চলতেছে, এটাও কিন্তু একটা ম্যানমেড মাস ডিজাস্টার। তো কয়টা এক্সাম্পল এরকম মাথায় রাখতে পারো। মাস ডিজাস্টার থেকে রিটেনের পরে কোশ্চেন আসতে পারে যে ম্যানেজমেন্টটা কিভাবে হবে মাস ডিজাস্টারের। তো এইখানে হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট আমরা লিখবো যে আইসোলেশন অ্যান্ড প্রোটেকশন, তার মানে যেসব ভিকটিমরা বেঁচে আছে আর ঘটনার জায়গাটা, ওইটা হচ্ছে আইসোলেশন অ্যান্ড প্রোটেকশন করা লাগবে। দেন হচ্ছে প্রিলিমিনারি আইডেন্টিফিকেশন, সেটা হচ্ছে ডেড বডি হোক কিংবা লিভিং বডি হোক সবার ক্ষেত্রে প্রযোজ্য। প্রিলিমিনারি আইডেন্টিফিকেশনের পরে যারা সার্ভাইভার, এদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কাজ থাকে, সেটা হচ্ছে ক্যাটাগরাইজ করা, বা এটাকে বলে ট্রায়াস সিস্টেম। তো এই ট্রায়াস সিস্টেমটা হচ্ছে মাস ডিজাস্টারের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এইটা নিয়ে একটু যদি বলি যে ক্যাটাগরি 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে। 1 বলতে বোঝায় হচ্ছে একদম রেড, তার মানে তাদের ইমার্জেন্সি সার্জারি দরকার আর ইমার্জেন্সি রিসাসিটেশন দরকার, নাহলে পেশেন্টটা মারা যাবে। ক্যাটাগরি 2তে পড়ে হচ্ছে ইয়োলো। ইয়োলো মানে কি, রেড থেকে এদের অবস্থা একটু ভালো, তার মানে ইমার্জেন্সি দরকার না, বাট কিছুক্ষণের মধ্যেই হচ্ছে তোমার এদেরকে রিসাসিটেশন করা লাগবে অথবা সার্জারির জন্য প্রিপেয়ার করা লাগবে। 3তে আসতে হচ্ছে গ্রিন। এই পেশেন্টদের মনে করো একটু দেরিতে যদি অ্যাটেন্ড করা হয় তাহলেও সমস্যা হবে না। আর ব্ল্যাকে তাদেরকেই বোঝায়, তার মানে এদের ক্ষেত্রে আমাদের আর কিছু করার নেই, এদের হচ্ছে মৃত্যুর জন্য প্রিপেয়ার করা। তো এরপরে হচ্ছে মনে করো যেসব মরা লাশ কিংবা দেহাবশেষ থাকে, হিউম্যান রিমেইন্ডার্স বলে যেটাকে, ওইটা ম্যানেজ করা। এটা হচ্ছে 4th পয়েন্ট। এটা পয়েন্ট বাই পয়েন্ট পড়াটাই বেটার হবে। এখানে মনে করো অটোপসি কিংবা মনে করো বডির কোনো পার্ট ডিএনএ প্রোফাইলিং এর জন্য রেখে দেওয়া, ফিঙ্গারপ্রিন্টিং, এগুলো করে হচ্ছে হিউম্যান রিমাইন্ডার্স এর ম্যানেজমেন্ট করা। তারপর হচ্ছে হোল প্রসেসকে ডকুমেন্টেশন করা, যে কিভাবে কাজ করা হচ্ছে। তো এক্সাম্পলে আমি একটা সবচেয়ে বড় জিনিস বলতেই ভুলে গেছি, যে লাস্টে যে আন্দোলন হলো বৈষম্য বিরোধী আন্দোলন, এই ক্ষেত্রেও তো তোমার প্রায় 5,000 মতো মানুষ মারা গেছে, এটাও কিন্তু একটা মাস ডিজাস্টারের অংশ হিসেবে ধরা যায়। আর এই মাস ডিজাস্টারের টাইমে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে
এই যে ট্রায়াস সিস্টেম, সার্ভাইভারদের ক্ষেত্রে কিন্তু এই ট্রায়াস সিস্টেম ফলো করে অলওয়েজ ট্রিটমেন্ট দেওয়া হতো। তো ট্রায়াস সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট। তো এরপরে হচ্ছে শর্ট টপিক, এখান থেকে হচ্ছে তোমার ট্রেস এভিডেন্সটা বেশি ইম্পর্টেন্ট। তো ফরেনসিক সায়েন্স থেকে হায়েস্ট আস্ক করতে পারে যে ডেফিনিশন, অথবা এটা বলতে তুমি কি বুঝো নিজের ভাষায় বলো, এটা নিয়ে অতটা ঝামেলা করে না। তো ফরেনসিক সায়েন্সের আন্ডারে কি কি ব্রাঞ্চ কাজ করে এইটা নিয়ে আস্ক করে একটু। তা এটা বলতে হবে যে ফরেনসিক মেডিসিন আর ফরেনসিক পুলিশ সার্ভিস এরা হচ্ছে একসাথে কাজ করে এই ক্ষেত্রে, ফরেনসিক সায়েন্সের ক্ষেত্রে। তো পুলিশ সার্ভিস এখানে মনে করো যে ফরেনসিক ব্যালিস্টিক্স, তার মানে হচ্ছে বন্দুক বোমা এটা নিয়ে হচ্ছে পুলিশের যে ইউনিট কাজ করে তারা খুবই হেল্পফুল এই ক্ষেত্রে। প্লাস হচ্ছে ক্রিমিনালিস্টিক্স, ট্রেস এভিডেন্স এটসেট্রা। তো এরপরে মনে করো এটা হচ্ছে অপশনাল টাইপ কোয়েশ্চেন যে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে কি কি সেকশন থাকে। তো এখানে মনে করো ফরেনসিক মেডিসিনের যতগুলো সেকশন পড়ছো ওইগুলো থেকে কিছু সিলেক্টিভ বলতে পারো। প্লাস হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেকশন, পলিগ্রাফি সেকশন, এরকম জাস্ট অপশনাল। তো মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ট্রেস এভিডেন্স পার্টটা। ট্রেস এভিডেন্সের সংজ্ঞাটাও অনেক কাজে লাগবে। তো এখানে হচ্ছে আমাদের সংজ্ঞা থেকে যে ওয়ার্ডটুকু বাদ না দিলেই নয়, সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস sometimes contaminated with other materials। এই পার্টটা, বাকিটা হচ্ছে নিজের মতো করে বললেই হবে। তো এর এক্সাম্পল নিয়ে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি, মনে করো তুমি 8টা 9টা বলতে থেমে গেলে তখন টিচার আরো শুনতে চায়, তো এখানে হচ্ছে অনেকগুলা বলতে হবে। তো এটা মনে রাখার একটা ইয়ে হচ্ছে যে মানুষের বডিতে যত ধরনের লিকুইড আছে, ব্লাড থেকে শুরু করবা, দেন হচ্ছে সিমেন, স্যালাইভা, ইউরিন, তারপরে মনে করো ব্রেস্ট মিল্কও একটা হতে পারে ট্রেস এভিডেন্স, ভ্যাজাইনাল সিক্রেশন, তারপরে ফিসেসও হইতে পারে ট্রেস এভিডেন্স। এই যে গেল হচ্ছে আমাদের হিউম্যান বডির লিকুইড সিক্রেশনগুলো আর কি। তারপর হচ্ছে হার্ড পার্ট আসতেছে, এই যে ছোট ছোট হেয়ার, তারপর হচ্ছে নেইল, ফুটপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট, তারপরে মনে করো অপরাধী কোনো একটা গাড়ি অথবা বাইকে করে আসলো, তার টায়ার মার্ক। তারপরে হচ্ছে মনে করো তার কোনো পরা কাপড়ের ফাইবার কিংবা কাপড়ের টুকরো, এগুলো হচ্ছে আমাদের ট্রেস এভিডেন্স হিসেবে কাউন্ট হয়। তো এখানে আমি যতগুলা লিখছি সবগুলাই হচ্ছে মনে রাখা একটু ইজি, যদি পর পর করে মনে রাখা যায় সব কয়টাই মোটামুটি বলা লাগে আর কি। তো এরপরে আমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এই ট্রেস এভিডেন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে লোকার্টস প্রিন্সিপাল অফ এক্সচেঞ্জ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টার্ম প্রফ সব জায়গায় মোটামুটি আস্ক করে। তো এটার সংজ্ঞাটা হচ্ছে কয়টা ওয়ার্ড হচ্ছে বাদ দেওয়া যাবে না, যে টু অবজেক্টস ইন কন্ট্যাক্ট, অলওয়েজ ট্রান্সফার অফ, এক্সচেঞ্জ হবে কিন্তু ট্রান্সফার না, ঠিক আছে, অলওয়েজ এক্সচেঞ্জ অফ ম্যাটেরিয়াল অ্যামং দেম। তো এই সংজ্ঞাটা হচ্ছে এই যে এক্সচেঞ্জ অফ ম্যাটেরিয়াল, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। তো এটা কাইন্ড অফ ভিকটিম আর হচ্ছে অফেন্ডার এদের মধ্যে কোনো বডিলি সিক্রেশন অথবা মনে করো কোনো শক্ত ফাইবার, ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট, এইগুলার এক্সচেঞ্জ বলতে পারো। ট্রেস এভিডেন্স যতগুলো এক্সাম্পল পড়ছো এটা জাস্ট পয়েন্ট লাগাই দিবা যে ভিকটিম থেকে অফেন্ডারে যাচ্ছে, অফেন্ডার থেকে ভিকটিমে যাচ্ছে। আর তাদের ওই ঘটনাস্থলে আশেপাশে যেসব জিনিসপত্র আছে সেখানেও হচ্ছে এই স্যাম্পল কিছুটা ছড়ায় যাচ্ছে।
তো এটা দিয়েই হচ্ছে আমরা লোকার্স প্রিন্সিপাল অফ এক্সচেঞ্জটা বুঝতে পারি। তো এখান থেকে হচ্ছে আমাদের কিছু এক্সাম্পল মনে রাখতে হবে। তো ওই যেটা বললাম, যতগুলো ট্রেস এভিডেন্স পড়ছো ওইটা হচ্ছে জাস্ট ভিকটিম থেকে অফেন্ডারে ট্রান্সফার, অফেন্ডার থেকে ভিকটিমে ট্রান্সফার, এটা পয়েন্ট বাই পয়েন্ট বানাই দিলেই হয়ে যাবে। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে ভেনেরিয়াল ডিজিজ, যেটা তার মানে ওই যে যৌনবাহিত রোগ, সিফিলিস, গনোরিয়া এই টাইপের। তো এই টাইপের রোগ যদি অফেন্ডার থেকে ভিকটিম অথবা ভিকটিম থেকে ট্রান্সফার হয়ে থাকে, তাহলে কিন্তু এটা একটা প্রুফ হিসেবে কাজ করতেছে যে ওইখানে সেক্সুয়াল কোনো অফেন্স হয়েছিল। তো এটা আমাদের ক্ষেত্রে, একটা অপরাধের ক্ষেত্রে কনক্লুশনে আসতে সাহায্য করবে। ডিএনএ প্রোফাইলিং এর ক্ষেত্রে বলতে গেলে আমরা বায়োকেমিস্ট্রিতে ফার্স্ট প্রফে যেটা পড়ছি ডিএনএ প্রোফাইলিং এর পার্টে, ওইখান থেকে যদি একটু রিডিং দিয়ে আসো তাহলে হচ্ছে পড়তে গেলে ইজি লাগবে। তো এখানে হচ্ছে ডিএনএ প্রোফাইলিং এর মেথডগুলো আস করে, যে আরএফএলপি, এটা কিন্তু বায়োকেমিস্ট্রিতে আমরা ডিটেলসে পড়ছি, যে রেস্ট্রিকশন, ফ্র্যাগমেন্ট লেন্থ, পলিমরফিজম। এর ফুল ফর্মটা লাগে, এই জন্যই আর কি লিখতেছি। আর একটা হচ্ছে আমাদের পিসিআর। পিসিআর এর ফুল ফর্ম তো আমাদের টুকটাক সবারই জানা আছে, পলিমারেজ চেইন রিয়াকশন। তো এই মেথডটা আস করে। তারপরে হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ইউজ কি কি, ইউজগুলো তো আমরা নিজেদের মতো সুন্দরভাবে বানায় লিখতে পারবো, নোট বইতে চট্টকও আছে। বাট ফার্স্ট পয়েন্ট হিসেবে অলওয়েজ আমরা আইডেন্টিফিকেশন এটা রাখবো মাস্ট। আর হচ্ছে ডিটারমিনেশন অফ প্যাটার্নিটি, এই দুইটা হচ্ছে ফার্স্টে রাখতে হবে, বাকি পয়েন্টগুলো ইচ্ছা মতো অ্যাড করা যাবে। এই দুইটাই মেইনলি শুনতে চাই। তো আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আছে, যে ডিএনএ টাইপ কি কি। তো ডিএনএ টাইপ বলতে গেলে একটা হচ্ছে নিউক্লিয়ার আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল। তো পিওরলি কোনটা মা থেকে আসে, মা থেকে আসে হচ্ছে আমাদের পিওরলি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, যেটা ওইটা মাদার থেকে আসে। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন অলওয়েজ। আর নিউক্লিয়ারটা তো আমাদের বাবা মা দুইজনের কাছ থেকে আসতেছে। এরপরে আস করে হচ্ছে বাংলাদেশে যেই ন্যাশনাল ফরেন্সিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ নিউক্লিয়ার বিল্ডিং এ অবস্থিত। এটা হচ্ছে 11 তলায়, 11 তলা বিল্ডিং, আর এটা হচ্ছে 9th ফ্লোরে অবস্থিত এই ল্যাবটা। এটা হচ্ছে মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে, ঠিক আছে। এটা একটু ডিটেলসে আস করে, যারা হচ্ছে ডিউর আন্ডারে প্রফ দিবা তাদের ক্ষেত্রে এটা বেশি আস করবে। তাহলে ওই ল্যাবরেটরিটার পুরো নাম হচ্ছে ন্যাশনাল ফরেন্সিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি। আর একটা আছে সিআইডির আন্ডারে, যেটা হচ্ছে মালিবাগে আর কি। আর চিটাগাং একটা হচ্ছে তৈরি হচ্ছে, এখনো ফুলফিল ভাবে তৈরি হয়ে পারেনি। তো ওইটা হচ্ছে আর আর করলে তখন বলবা, বাট ইনিশিয়ালি ঢাকা মেডিকেল কলেজে যেটা আছে এটা বলবা, আর একটা হচ্ছে সিআইডিটা। তো ডিএনএ প্রোফাইলিং এ আর একটা জিনিস আস করে, সেটা হচ্ছে কি কি ডিএনএ স্যাম্পল হচ্ছে কালেক্ট করা হয় আইডেন্টিফিকেশনের জন্য। তো এটা বলার স্টাইল হচ্ছে যে লিভিং পারসন, ডেড বডি, আর মিউটিলেটেড বডি। এভাবে ভাগ ভাগ করে লিখতে হবে প্লাস বলতে হবে, তাইলে হচ্ছে ইমপ্রেশনটা ভালো থাকবে। আর এইভাবেই শুনতে চাই মেইনলি। তো লিভিং পার্সনের ক্ষেত্রে আমরা ফার্স্টলি ডিএনএ এর জন্য বাক্কাল সোয়াবটা নিই। এটা হচ্ছে ওই যে করোনা টেস্টের সময় দেখতে লম্বা কটন বাড মতো করে, এটা হচ্ছে গালের মধ্যে দেয়, দিয়ে হচ্ছে স্যাম্পল নিয়ে চলে আসে, বাক্কাল সোয়াব। অথবা হচ্ছে লিভিং পার্সনের বডির যে কোনো সিক্রেশন নেওয়া যেতে পারে, অ্যানি সিক্রেশন এট অল, লাইক স্যালাইভা,
সিমেন, ইউরিন, এগুলা যে কোনো কিছু নেওয়া যেতে পারে। আর মেইনলি তো মনে করো ব্লাড নিয়েই কাজটা করা ইজিয়ার। আর ডেড বডির ক্ষেত্রে হচ্ছে অ্যানি টিস্যু, স্পেশালি হেয়ার। কিন্তু এখানে হেয়ার বলেই থেমে যাওয়া যাবে না, সাথে বলতে হবে হেয়ার বাল্ব। হেয়ার বাল্ব মানে হচ্ছে চুলের গোড়ার যে পোর্শনটা, ওইটাকে হেয়ার বাল্ব বলে। এই হেয়ার বাল্বের ওইখান থেকে কিন্তু আমরা ক্রোমোজোমের ম্যাটেরিয়াল পাইতে পারি। ওইখান থেকে হচ্ছে একটা ভিকটিমের সেক্স অথবা মনে করো তার ব্লাড গ্রুপ, এগুলো কিন্তু আইডেন্টিফাই করা যায়, এই জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ডিপ থাই মাসেল নেওয়া হয় ডেড বডির ক্ষেত্রে। ডিপ থাই মাসেল পার্ট অফ রিব, রিব কাটার দিয়ে অটোপসির সময় নিয়ে নেয় এটা। এটা হচ্ছে সেকেন্ড রিবটাকে প্রিফার করা হয় মেইনলি, অন্য রিবও নেয় যেটা অ্যাক্সেসিবল আর কি। তারপরে হচ্ছে পাল্প অফ সেকেন্ড মোলার টুথ, নেইল উইথ নেইল বেড। হেয়ারের ক্ষেত্রে যেমন হেয়ার বাল্ব ছিল, নেইলের ক্ষেত্রে হচ্ছে বলতে হবে নেইল উইথ নেইল বেড। আর রেপ ভিকটিম যেই ক্ষেত্রে থাকে আর কি, ডেড বডি হোক লিভিং বডি হোক, রেপ ভিকটিম, এদের ক্ষেত্রে আমরা অলওয়েজ কি নিব, হাই ভ্যাজাইনাল সোয়াব। তো এটা হচ্ছে দুইটা নিতে হয়, একটা হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশনের জন্য পাঠানো হয়, যে ওইখানে আসলে স্পার্ম আছে কিনা বোঝার জন্য ওই সিক্রেশনে। আর আরেকটা হচ্ছে ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে পাঠানো হয়, যাতে হচ্ছে যেই অফেন্ডার, যে অপরাধী, তাকে আইডেন্টিফাই করার জন্য। এবার আসতেছে মিউটিলেটেড বডি। মিউটিলেটেড বডি মানে হচ্ছে অর্ধগলিত বডি অথবা বিকৃত বডি অথবা ডেড বডির কোনো পার্ট, ফুল বডি পাচ্ছি না একভাবে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে কোনো টিস্যু যেটা হচ্ছে অ্যাভেইলেবল আছে, সেটা হচ্ছে আমরা 100 গ্রাম মতো আর কি নিতে চাই। 100 গ্রাম মতো টিস্যু নিলে আমাদের জন্য মোর দেন ইনাফ। আর যদি বডিটা অনেকখানি পচে যায়, তার মানে পুট্রিফ্যাকশন হয়ে যায়, এই ক্ষেত্রে হচ্ছে 100 গ্রাম অফ এনি টিস্যু। কিন্তু থাইটা যদি থাকে ডেড বডির থাই, তখন হচ্ছে এই ডিপ থাই মাসেলটাকে প্রিফার করা হয়। এবার আসতে ব্লাড স্টেইন নিয়ে আলোচনা। ব্লাড স্টেইনটা কিন্তু তোমার প্রফ বলো টার্ম বলো সব ক্ষেত্রেই হচ্ছে অনেক বেশি কোয়েশ্চেন আসে এমন একটা টপিক। তো এইখান থেকে কি পড়বা, যে মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ ব্লাড গ্রুপিং, এটা হচ্ছে আনডাউটেডলি রিটেনে বলো ভাইভাতে বলো টুকটাক ধরে। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে ইম্পর্টেন্সটা বলা যায় সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন, আর হচ্ছে তোমার মনে করো ডিসপিউটেড প্যাটার্নিটি অথবা ম্যাটার্নিটি। তো এই যে প্যাটার্নিটি ডিটারমিনেশনের কিন্তু আমাদের দুইটা মেথড আছে। একটা হচ্ছে এক্সক্লুশন মেথড, আর একটা হচ্ছে ইনক্লুশন মেথড। এক্সক্লুশন মেথড হচ্ছে যে ব্লাড গ্রুপিং সিস্টেম দিয়ে বাবা মাকে বোঝার যেই ওয়েটা, এইটা এক্সক্লুশন মেথড। এটা দিয়ে হচ্ছে আমাদের অলমোস্ট 18% ক্ষেত্রে বাবা মা হচ্ছে যাচাই করা সম্ভব, তার মানে ABO ব্লাড গ্রুপ দিয়ে। আর অন্যান্য ক্ষেত্রে আরও পার্সেন্টেজ আছে। আর ইনক্লুশন মেথড হচ্ছে আমাদের ডিএনএ প্রোফাইলিং। তো ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে আমরা 99.99% ক্ষেত্রে হচ্ছে ডিটারমাইন করতে পারি প্যাটার্নিটি অথবা ম্যাটার্নিটি।
তো এই যে এক্সক্লুশন মেথডের ক্ষেত্রে আমরা যদি একটু ডিটেলস দেখি যে এবিও ব্লাড গ্রুপ দিয়ে আমরা 18% ক্ষেত্রে বাবা মা ডিটারমাইন করতে পারবো এক্সক্লুশন মেথডের মাধ্যমে। আর এবিওর সাথে যদি এমএন ইউজ করা হয়, এমএন ব্লাড গ্রুপিং সিস্টেম, ওইটার ক্ষেত্রে হচ্ছে 60% ক্ষেত্রে বুঝতে পারবো। আর সাথে যদি আমরা আরবিসির এন্টিজেন, এনজাইম, সিরাম প্রোটিন এগুলো কাউন্ট করি তখন হচ্ছে মনে করো 94%। আর তো এই পার্সেন্টেজগুলো যে সবকটা মনে রাখা লাগবে তা না, জাস্ট কম্প্যারিজনের জন্য। ডিএনএ প্রোফাইলিং এরটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বেশি, যে 99.99% অথবা 100%। তো 100% শুনতে যাই বেশিরভাগ ক্ষেত্রে। তো এক্সক্লুশন মেথডটা একটু ডিটেইলে হচ্ছে আমাদের পড়া লাগে, কারণ ভাইবাতেও বুঝায় দেওয়া লাগে। আর টিচাররা এক্সাম্পল দেয় যে ধরো বাবার ব্লাড গ্রুপ এটা, মায়ের ব্লাড গ্রুপ এটা, বাচ্চা হইলো এই গ্রুপের, এটা কি সম্ভব কিনা। তো এটা হচ্ছে ওই যে আমরা ইন্টারমিডিয়েটে মেন্ডেলের সূত্র দিয়ে যে কাজে লাগায় বের করতাম লিঙ্গ নির্ধারণ পদ্ধতি যেটা ছিল, ওইভাবেই আর কি, সহজ জিনিস। এবার হচ্ছে বলে যে একটা ব্লাড স্টেইন মনে করো দেখতেছো, তুমি কিভাবে শিওর হবা যে ওইটা ব্লাড স্টেইন কিনা। তো এটা হচ্ছে আমরা সেম মেথডে আগাই। অলওয়েজ মনে করো ব্লাড স্টেইন বলো, হেয়ার বলো, নেইল বলো, বোন বলো, তো ফার্স্ট কোশ্চেন হবে কি এটা কি ব্লাড অথবা অন্য কিছু, ব্লাড অর নট। দেন কোশ্চেন করতে হবে যদি এটা ব্লাড হয়ে থাকে এটা কি অ্যানিমেলের নাকি হচ্ছে হিউম্যানের। এবার নেক্সট কোশ্চেনটা হবে যদি হিউম্যানের হয়ে থাকে তাহলে হিউম্যান বডির কোন পার্ট থেকে এই ব্লাডটা আসছে, আর্টারি নাকি ভেইন নাকি হচ্ছে মনে করো মেনস্ট্রুয়াল ব্লিডিং অথবা মনে করো অ্যাবর্শনের জন্য ব্লিডিং, না কোনো কিছু, এটা ডিটারমাইন করতে হবে। এখন আর্টারি থেকে ব্লাড যদি ড্রপ হয়ে থাকে সেটা ডিটারমাইন করার ওয়ে আছে, যে আর্টারি থেকে ব্লাড যখন বের হয় অনেক স্পিডে বের হয়। এখন এই জন্য আশেপাশে যদি কোথাও ওই ব্লাডটা লাগে এখানে এক্সক্লেমেশন মার্ক টাইপ এই টাইপের চিহ্ন থাকে আর্টারি থেকে যদি আসে। আর ভেইন থেকে ব্লাড যেহেতু স্লো স্পিডে যায় এই জন্য ভেইন কাটার পরে যে ব্লাডটা পড়ে ওইটা দেখা যায় যে ড্রপলেটের মতো এরকম বৃত্তাকার শেপের দেখা যায়। তো এরপরে নেক্সট কোয়েশ্চেনটা আসবে কি যে সোর্সটা তো বুঝলাম যে মানুষের বডির কোন পার্ট থেকে এই ব্লাডটা আসছে, চেহারা থেকে বুঝলাম। দেখার পরে আস্ক করতে হবে নেক্সট যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে যেই মানুষটার ব্লাড তার সেক্স কি ছিল, তার ব্লাড গ্রুপ ডিএনএ প্রোফাইল কি ছিল, অথবা তার ব্লাডে কোনো অ্যাবনর্মাল কিছু আছে কিনা যেটা দিয়ে তাকে আমরা সহজেই খুঁজে বের করতে পারি। তারপরে আসতে পারবে যে আমাদের কজ অফ ডেথ কি ছিল, যে বেশি পরিমাণ ব্লিডিং হওয়ার কারণে মারা গেছে কিনা কিংবা অন্য কোনো কারণে। এগুলো ডিটারমাইন করে করে আমরা একটা ব্লাড স্টেইন থেকে অনেক ধরনের ইনফরমেশন পাইতে পারি। তারপর হচ্ছে কজ অফ ডেথ যদি ব্লিডিং হয়ে থাকে তাহলে কতক্ষণ আগে মারা গেছে এটা তো আমরা ব্লাড দেখে বুঝতে পারি। তো এটার একটা নিয়ম আছে যে যদি 1 ঘন্টার মধ্যে পুরা বডির 1/3, তার মানে পুরা বডিতে যত ব্লাড আছে তার 1/3 ভলিউম যদি লস হয় তখনই কিন্তু ভিকটিমের হচ্ছে ডেথ হয়। তো এটা একটু মাথায় রাখবা। তারপরে লাস্ট যে কোয়েশ্চেনটা আমরা আস্ক করি ব্লাড স্টেইনের ইনফরমেশন থেকে, যে এটা মারা যাওয়ার আগে ছিল নাকি পরে, অ্যান্টিমর্টেম আর পোস্টমর্টেম। তো এই যে এতগুলো ইনফরমেশন আমরা ব্লাড স্টেইন থেকে পাই এগুলা কিন্তু ভাইবার খুবই একটা ফেভারিট কোয়েশ্চেন। তারপরে কোয়েশ্চেনটা হয় যে নর্মাল ব্লাড আর হচ্ছে মেনস্ট্রুয়াল ব্লাডের মধ্যে ডিফারেন্স, তারপর হচ্ছে অ্যান্টিমর্টেম ক্লট আর হচ্ছে পোস্টমর্টেম ক্লটের ডিফারেন্স, এই দুটো একটু ভালো মতো পড়ে নিতে হবে। তো ব্লাড ব্লাড টেস্ট থাকে কিছু, যে একটা দাগ দেখতে পাচ্তেছো লাল কালারের, এটা আসলেই ব্লাড কিনা, এগুলো ডিটারমাইন করার জন্য আমাদের নোট বইতে যে টেস্টগুলো আছে ফিজিক্যাল কেমিক্যাল এগুলা কিন্তু বাই পয়েন্ট সবগুলাই লাগবে। এই যে কনফার্মেটরি টেস্ট, এই কনফার্মেটরি টেস্টগুলো কিন্তু আস করে, যে তাকায়ামা রিএজেন্ট টেস্ট, দেন হচ্ছে টিকমেন্স টেস্ট, এই দুইটাই তাকায়ামা টিকমেন এই দুইটা আস করে।
আর কনফার্মেটরির মধ্যে মনে করো বেনজিডিন আর হচ্ছে অর্থোট্রোলিডিন টেস্ট, এই দুইটা হচ্ছে একটু ডিটেইলে লাগে, তার মানে মেকানিজমটা আস করে। তো বেনজিডিনেরটাই পড়লেই হয়ে যায় মেইনলি। আর একটা ওই যে সেরো ইমিউনোলজিক্যাল টেস্ট, তার মানে এই মেইন 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট আগে বলবা, দেন হচ্ছে একটা একটা করে ডিটেলসে বলতে থাকবা আর কি। তুমি যদি মনে করো আগে বললা যে ফিজিক্যাল মেথড এর আন্ডারে কি কি আছে সেই কটা বলে তারপর কেমিক্যাল বললে অনেক সময় মাইন্ড করে। তো এই জন্য আগে ফিজিক্যাল, কেমিক্যাল, কনফার্মেটরি, সেরো ইমিউনোলজিক্যাল এই পয়েন্টগুলো আগে বলবা, দেন হচ্ছে এর আন্ডারে কি কি পড়ে সেগুলো হচ্ছে বলে যাওয়া। তো এইখানে হচ্ছে প্রিসিপিটিন টেস্ট, যেটা প্রিসিপিটিন টেস্টের হচ্ছে আমরা একটু ডিটেইল লাগে যে প্রিসিপিটিন টেস্টটা আসলো কই থেকে। প্রিসিপিটিন টেস্টের কাজ হচ্ছে ব্লাডটা আসলে হিউম্যানের নাকি অ্যানিম্যালের এটা আলাদা করার জন্য একটা টেস্ট। এর জন্য হচ্ছে আমরা যেই স্টেইনটা পাবো ওইটাকে, মনে করো 1 ড্রপ ব্লাড ছিল, ওকে হচ্ছে 100 ড্রপ স্যালাইন দিয়ে আমরা হচ্ছে ডাইলুশন করব। ডাইলুশন করার পরে, এই ডাইলুশন করার পরে যেই ফ্লুইডটা পাবো তার 0.75 মিলিলিটার নিব, নিয়ে তার মধ্যে হচ্ছে 2 ড্রপ হচ্ছে সিরাম দিব, অ্যানিম্যাল সিরাম। তো এই অ্যানিমাল সিরাম দেওয়ার পরে হচ্ছে একটা রিং মতো যদি অ্যাপিয়ার করে ওই টেস্ট টিউবে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে হিউম্যান ব্লাড ছিল। এখন এই অ্যানিম্যাল থেকেই সিরাম পাওয়ার প্রসেসটা আমরা হচ্ছে একটু ডিটেইলে পড়ে নিতে হবে। এটা হচ্ছে একদম ভাইবার কোশ্চেন, অনেক ভালো পারলে তখন আস করে। এটাকে অ্যান্টি হিউম্যান প্রিসিপিটিন সিরামও বলে। এবার আসছে আমাদের বেনজিডিন টেস্টের ডিটেল। তো বেনজিডিন টেস্টে কি হয়, এখানে হচ্ছে তোমার মনে করো কিছু ড্রপ বেনজিডিন আর হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড ইউজ করা হয় ব্লাড স্টেইন ডাইলুট করে সেই ফ্লুইডটার মধ্যে। তো এই যে হাইড্রোজেন পারক্সাইড, এটা কি হয় আমাদের আরবিসির মেমব্রেনে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম থাকে। ওর ইফেক্টের কারণে ওটা ভাগ হয়ে পানি আর হচ্ছে জাইমান অক্সিজেন তৈরি করে। তো এই জাইমান অক্সিজেন আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি যে অনেক শক্তিশালী জারক। তো এটা কি করে, তখন এই বেনজিডিনকে জারণ করে দেয়, জারণ করলে ওর কালারটা চেঞ্জ হয়ে গ্রিন অথবা ব্লু হয়ে যায়। তো এই কালার চেঞ্জ দেখে তখন আমরা বুঝতে পারি যে এখানে হচ্ছে ব্লাড ছিল। তো এটাকে বলে হচ্ছে বেনজিডিন টেস্টের প্রিন্সিপাল, আমি যে মেকানিজমটা বললাম এটা বললেই হবে। তারপর একটা কোশ্চেন আসে, এটা হচ্ছে ডিউদের জন্য, ডিউর আন্ডারে একটু ইউনিক কোশ্চেন, সেটা হচ্ছে সিক্রেটর ভার্সেস নন সিক্রেটর। এটা ডিউর আন্ডারে আসা আর কি লেটেস্ট কোশ্চেনগুলোর মধ্যে একটা। তো সিক্রেটর বলতে বোঝায় কি, যে আমাদের বডিতে যত সিক্রেশন আছে, তার মানে স্যালাইভা, ইউরিন, ব্লাড, সব কিছুতেই এবিও ব্লাড গ্রুপের কিছু ম্যাটেরিয়াল থাকে অলওয়েজ। এটা হচ্ছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে 80%। তো এদেরকে বলে হচ্ছে সিক্রেটর, যাদের হচ্ছে বডির সব সিক্রেশনে এই এবিও ব্লাড গ্রুপের কিছু জিনিস থাকে। আর যাদের ক্ষেত্রে থাকে না, 20% অফ দ্য টোটাল পপুলেশন, তাদের ক্ষেত্রে বলতেছে হচ্ছে নন সিক্রেটর। এরা হচ্ছে বডির যেই সিক্রেশনগুলা এদের ক্ষেত্রে থাকে, সেই ক্ষেত্রে ওদের মধ্যে একটা ইচ সাবস্টেন্স নামে জিনিস থাকে। তার মানে এদের তো এবিও ছিল, আর এদের হচ্ছে এটা মনে করো ওর বিকল্প হিসেবে থাকে। তো এইখানে এই যে হেয়ার, সিমেন্ট, বোন, টিথ, এইখান থেকে আমাদের জাস্ট কি লাগবে, ওই যে ব্লাড স্টেইন আমরা যখন দেখতেছিলাম যে এর থেকে কি কি ইনফরমেশন পাই, সব কয়টার ক্ষেত্রে সেম ফরম্যাট অ্যাপ্লাই করা যায়। সাপোজ এখানে হেয়ার পাইছো, তোমার ফার্স্ট কোশ্চেন হবে যে এটা হেয়ার নাকি হেয়ার না। তারপর যদি হেয়ার হয়ে থাকে, এটা অ্যানিম্যালের নাকি হচ্ছে হিউম্যানের। সব কয়টার ক্ষেত্রে আর কি সেম ফরম্যাটে যাবে, সেটা হচ্ছে টিথ হোক, বোন হোক, সিমেন হোক, সব কয়টার ক্ষেত্রে আমরা সেম ফরম্যাট ধরে আগাই। তো হিউম্যানের যদি হয় তাহলে তার সেক্স কি ছিল, ব্লাড গ্রুপ কিভাবে কি ছিল, তারপরে কি কারণে ওই চুলটা, মনে করো চুল অথবা গায়ের লোম যেটাই হোক, ওইটা কি কারণে হচ্ছে বডি থেকে ফল অফ করছে, সেটা জোর করে টেনে উঠানো হয়েছে নাকি কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে, এইগুলো দেখে হচ্ছে আমরা ইনফরমেশন তার মানে এক একটা করে আগাই। তো এই সেম মেথডে আগাইতে হবে, প্রথম 3টা পয়েন্ট মনে করো সব কটার ক্ষেত্রে সেম, আর পরে যে একটু করে চেঞ্জ হবে।
তো সিমেনের ক্ষেত্রে আমরা এখানে এর হচ্ছে মেডিকো লিগাল ইম্পর্টেন্সটা পড়ব, মেডিকো লিগাল ইম্পর্টেন্সটা কাজে লাগবে। আর একটা হচ্ছে ফ্লোরেন্স টেস্ট, যেটা ফ্লোরেন্স টেস্ট দিয়ে আমরা হচ্ছে সিমেন্টটা ডিটেক্ট করি। ফ্লোরেন্স টেস্টটা আমাদের হচ্ছে একটু ডিটেইলে পড়া লাগবে, জাস্ট একটা রিডিং দিলেই হবে। তো এই তো, আজকে আর কিছুই নাই, থার্ড আইটেম অল্প আলোচনা, কি কি লাগবে বলে দিছি। তো ভালো লাগলে হচ্ছে তোমরা জানাবা কমেন্টে, আর কোনো প্রবলেম থাকলেও কমেন্টে জানাবা। এন্ড